দিলেই হয়ে যায়, আর বেশি লাগে না। এবং আপনাদেরকে আরো জানাতে চাই যে এই যে জাতিগণ একটা প্রশ্ন আসে, দেখেন 200, 300, 200 টাকা নাই, 300, 400, 500, 1000 টাকা, 2000 টাকা প্রতিষ্ঠানের বেতন আছে, কিন্তু সরকারি বেতন দিচ্ছে কত? 10 টাকা, 15 টাকা, এতটুকু। তাহলে ওই তারাও কি চায়, মানে তারা সেই শিক্ষার্থী চায় না, সে ওইও কি চায় না যে আমাদের 10 টাকা দিয়ে 15 টাকা দিয়ে আমরা বেতন দিয়ে আমরা পড়াই? আমরা হিসাব করেছি যে যদি 50 টাকা করে যদি নেওয়া হয়, 40 টাকা করে যদি নেওয়া হয়, তাও কিন্তু আমাদের জাতীয়করণ হয়ে আরো টাকা থাকে। আমাদের রাজনৈতিক নেতা কিন্তু সবাই কিন্তু সেই হিসাবটুকু করেছেন, তার সরকারের কোনো বিভিন্ন খাত থেকে আর আনতে হয় না। কিন্তু সেটাও আমরা জাতীয়করণ আপনারা করছেন না কি জন্য জানি না, কিন্তু জাতীয় করবেন না ঠিক, কিন্তু আপনারা আমাদের এই ছোট্ট 3টে দাবি মানতে আপনাদের কেন কষ্ট হয়? আপনাদের কাছে, মিডিয়া ভাইদের কাছে আমার প্রশ্ন রইল, এবং সেই উপদেষ্টা বৃন্দের কাছে আমার প্রশ্ন রইল। তাই আপনারা সবিনয় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সেই উপদেষ্টা মন্ডলীর কাছে আমাদের এই বার্তাটুকু অবশ্যই পৌঁছাবেন। যদি পৌঁছান, অবশ্যই আপনাদের কাছে আমরা সবসময় চিরকৃতজ্ঞ থাকবো, কারণ আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরাও আশা করতে পারি। দেখেন, আজকে আপনারা যদি না থাকতেন, কে আমাদের তাদের কাছে পৌঁছাবে? আপনার মনে সাহস, আমরা বুকে সাহস নিয়ে আমরা আসছে। আমি ধন্যবাদ দিতে যাই এই রমনা যে ডিসি, যে মাসুদ সাহেব, তিনি আমাদেরকে হয়তো বুঝে বা না বুঝে তিনি আমাদের শিক্ষকদেরকে কিছু হয়তো মারধর করছেন বা বিনোদন করছেন, কিন্তু পরবর্তীতে তিনি আবার কি করছেন, একতা পোষণ করেছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে দিয়েছেন। এই যে আমার পুলিশ ভাইরা আছে এখানে, হ্যাঁ, আমি তাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। এই কারণে ভাইরা আপনারা নিরপেক্ষ থাকেন, আপনারা এই শিক্ষক সমাজকে আপনারা কলুষিত করবেন না। আমরা ভাই এখানে মারামারি করতে আসি নাই, আমরা এখানে রাজনীতি বক্তব্য দিতে আসি নাই। আপনি দেখেন, আমি সেই শিক্ষক মুন্সিগঞ্জ থেকে আমি এসেছি, আমি এখানে রাজনীতি করতে আসছি না। তাহলে কেন আপনার মধ্যে আমাদেরকে হয়তোবা আপনি নিজেও জানেন যে 5ই আগস্টে ওই সময় আগে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে অনেক মানুষ মারা গেছে না, আবার অনেক সাধারণ সদস্য মারা গেছে, বিভিন্ন মানুষ হতাহত হয়েছে না। তাহলে এখানে ভুল কি শুধু কি একাদের ছিল, সরকারের ছিল, বা আমাদের কিছু ভুল ছিল না? আমাদেরও কিছু ভুল ছিল। সেই ভুলগুলো আমরা চাই পুনরায় যাতে না পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য আমরা কি করছি, এই উপদেষ্টা মন্ত্রীদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি যে আপনারা কি করেন, আমাদের যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো আমরা আমাদের নিরসনে আপনারা এগিয়ে আসুন। সারা জীবন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যে বৈষম্যগুলো যাতে না থাকে, এই বৈষম্যগুলো যদি আপনাদের কাটিয়ে করতে পারেন, তাহলে কেন আপনাদের বিরুদ্ধে আজকে 5 দিন আমরা অবস্থান করবো? আপনাদের এই অনেক মনে না ভাইরা, আপনারা সর্বশেষ আমি একটু বলবো, আমাদের এই কথাটুকু আমাদের উচ্চ মহল পর্যন্ত, আমাদের সেই উপদেষ্টা বিন্দু পর্যন্ত এই কথাগুলো আপনারা পৌঁছান। হ্যাঁ, আমরা বুকে সাহস নিয়ে আমরা বলছি, অত্যন্ত কষ্ট। আমি আজকে যে কথাগুলো বলেছি আপনাদের সামনে, এই কথাগুলো আমি কখনো বলতেন, আমি আজকে এই 25 বছর আমি চাকরি করেছি, ইচ্ছা করলে আমি এখন রিটায়ার্ড হতে পারি, কিন্তু এই 25 বছরের ইতিহাসে আমি এরকমভাবে বক্তব্য আমি দিইনি। সেই সুবাদে আমরা অনেক আমরা আপনাদেরকে বিরক্ত করেছি, সরকার বাহাদুরকে আমরা বিরক্ত করেছি। কেন করেছি, কি জন্য করেছি, সবকিছু আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাও বুঝেন, আপনারা জানেন, তারাও জানে, সবাই জানে। তাহলে কেন আমাদের এটা আপনারা মেনে নেন না? তাই সর্বশেষ আপনাদের কাছে বলবো, আপনাদেরকে অসংখ্য আপনাদের এই জনবাণী মিডিয়াকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সঠিক কথাটুকু তাদের কাছে পৌঁছালে আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। সারা জীবন কি বলেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আপনাদেরকে। আগামীকাল শুক্রবার এবং শনিবার 2 দিন তো সরকারি সবকিছু বন্ধ, আপনারা এই 2 দিনে অনশনে কেন গেলেন? আমরা রবিবার থেকেও তো যেতে পারি। হ্যাঁ, এখানে আমরা 2 দিনে অনশনে গেলাম এই কারণে, দেখেন বহু দূর দূরান্ত থেকে অনেক শিক্ষকরা এখানে আসছে, অনেক লোক আসছে। শুধু যে এই যে আমি মুন্সিগঞ্জ থেকে আসছি, আমরা ইচ্ছা করলে আমরা 10টার সময়, আমরা 11টার সময়, 12টার সময় যেতে পারি, 2টার সময় যেতে পারি, কিন্তু সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে যারা আসছেন তারা কিন্তু সম্ভব না তারা যাওয়ার জন্য। তারা সবাই সমবেত হয়েছে, তারা একতা পোষণ করেছে। দেখেন, আমরা এখন যাইতেও পারবো না, আমরা কি করব, আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমরা যে কারো বাসা অবস্থান করবো সেটা নাই। আমরা ওই বাঁচতে হলে বাঁচবো, মরতে হলে
মরবো, তাহলে যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা সফল না হওয়া পর্যন্ত এই শহীদ মিনারে আমরা অবস্থান করবো। শুক্র শনি 2 দিন তো আপনারা খাইয়ে দিয়ে একটু তাজা হইতে পারতেন, কারণ 4-5 দিন তো আপনারা খুব ক্লান্ত। রবিবার থেকে আপনারা শুরু করতে পারতেন। আপনাদেরকে ধন্যবাদ এই খাওয়া দাওয়ার কথা বলেছেন। আমাদের শিক্ষক সমাজরা কি বলবো, আমি আজকে শুধুমাত্র কি খেয়েছি জানেন? আমি খেয়েছি ডাল আর একটা ডিম আর ভাত খেয়েছি, 2 প্লেট ভাত খেয়েছি। কিছুক্ষণ পরে দেখছি যে আমার ক্ষুধা লেগেছে, ঘন্টা 2 পর আমার ক্ষুধা লেগেছে, কারণ এই ডাল ভাত দিয়ে কি আমার খিদে মিঠে? কিন্তু এই যে আমাদের শিক্ষকরা এখানে মনে করেন যে তারা ডাল ভাত খেয়ে তারা এখানে আছে এবং থাকবে। তারা কিন্তু অনেক কষ্ট করে তারা এখান থেকে তারা যাবে না, তারা এই ডাল ভাত খেয়ে হলেও এখানে থাকবে, অবস্থান করবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানে না মানা হবে। এবং আমাদের মানে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নিয়ে আছেন, নেতাবৃন্দ যারা আছেন, তারা বলেছেন যে আমাদের শুক্র শনিবার আপাতত আমাদের একটা মানে স্থগিত থাকবে। আমরা রোববার থেকে আমরা কঠোর থেকে কঠোরতম দিকে আমরা মানে যাবো, তাই আমরা রোববার থেকে মানে আমরা অবস্থান করবো। কিন্তু এখানেও দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিন্তু তাদের কোনো পথ নাই, তাদের ঘাট নাই, তাদের খাওয়া নাই, তারা কিছু নাই। এই সমস্ত না খেয়ে আমরা যে বলছেন তাজা হব, ভাই আমাদের এখন আর তাজা যে হব সেই চিন্তা আমাদের নাই। এই তাজা যে হব সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে এখন নাই ভাই। এখন আমরা কি করব? আমরা শুনছেন আমরা যে বুকের রক্ত যদি দিতে হয় তাহলে এই শহীদ মিনার আমরা এখানে রাঙিয়ে যাব। আমরা এখানে মরণের অপেক্ষায় আছি। আমরা তাজা নিয়ে আমরা কোনো এখন আর চিন্তা ভাবনা করতেছি না। মিডিয়া ভাই আপনাদের অনেক ধন্যবাদ। আমরা আমাদের এই দাবিগুলো যতদিন পর্যন্ত না মানা হবে সেই আমরা মনে করি যে ততদিন পর্যন্ত এই রাজপথ এই শহীদ মিনার আমরা ত্যাগ করবো না। এটাই আমাদের সর্বশেষ দাবি। আর কেউ বলবেন, কথা বলবেন আর কেউ? ধন্যবাদ। পঞ্চম দিন থেকে অপেক্ষা করতেছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এ দাবি আমাদের পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না। প্রয়োজন হলে আমরা আজকের লং মার্চ স্থগিত করলেও আমরা পরবর্তীতে আবারও এই আমরণ অনশনের পর আমরা লং মার্চ করতে পারি। এবং আমি মনে করি যে আমাদের এই দাবিগুলোর প্রতি সকল পর্যায়ের সকল শ্রেণীর রাজনীতিবিদ বলেন, সুশীল সমাজ বলেন, সাধারণ মানুষ বলেন, শিক্ষার্থী বলেন এবং সকল অভিভাবক বলেন, সবাই একাত্মতা ঘোষণা করেছে। কারণ আমাদের এই দাবি যৌক্তিক দাবি। বর্তমান বাজারে সাথে এই দাবি কখনোই অযৌক্তিক নয়। কারণ 1000 টাকায় একটা পল্লী অঞ্চলে একটা বাসা ভাড়া পাওয়া যায় না, 500 টাকায় কখনোই চিকিৎসা পাওয়া যায় না। এই উৎসবের সময় এই আমাদের মতো শিক্ষক কর্মচারীরা তখন মাথা নিচু করে চুপচাপ থাকে লজ্জায়, কারণ ওই যে উৎসব ভাতা দেওয়া হয় সেটা দিয়ে কোনো কিছু কেনা যায় না। ওই জন্য আমরা এই দাবি গুলো পূরণ না হওয়া পর্যন্ত বর্তমান আধুনিক যুগে অত্যাধুনিক যুগে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এটা অনেক বেশি পাচ্ছে, তাদের সাথে কম্পেয়ার করে আমাদের যে ন্যায্য দাবি 20% হাউস রেন্ট এবং এই মেডিকেল অ্যালাউন্স এই 1500 টাকা, তারপরে এই 75% উৎসব ভাতা, এগুলো সামান্যতম একটা দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আমাদের আজকের পরে যে কর্মসূচি দেওয়া হয়েছে, আগামীকাল শুক্রবার দুপুর 2টা থেকে আমরা অনশনে যাব, আমরণ অনশনে যাব। এতে করে আমাদের জীবন গেলেও যাবে এবং বাঁচলেও যাবে। এবং সরকার বাহাদুরের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে আপনারা মিডিয়ার ভাইয়েরা আপনারাও তুলে ধরেন যে আমাদের যে ক্লাস বর্জন কর্মসূচি চলছে এর মাধ্যমে কোমলমতি শিক্ষক শিক্ষার্থীরা এবং ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে করে জাতির কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। কারণ বর্তমান যুগে এই গ্লোবালাইজেশনের যুগে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের করে তুলতে তাদেরকে একদিনও ক্লাস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সেখানে আজ প্রায় 1 সপ্তাহ থেকে ক্লাস পরীক্ষা সকল রকম কার্যক্রম বন্ধ আছে। এজন্য আমি মনে করব আমরাও এই প্রিয় শিক্ষার্থীদের কাছে পেতে দ্রুত এই আন্দোলনকে কত তাড়াতাড়ি এই মেনে নেওয়া হয় এজন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের মাধ্যমে। আপনারাও জাতি গড়ার অন্যতম মাধ্যম যে আপনাদের মাধ্যমে সকল
সকল কিছু এই দেশের প্রচার হয় এবং কোনটা যৌক্তিক অযৌক্তিক আপনাদের মাধ্যমে, কারণ আপনারা এই ফরেস্টেড বলা হয় আপনাদেরকে এই ফরেস্টেডের মাধ্যমে আপনাদের সকল কিছু দাবি দেওয়া তাদের কাছে, এই উপদেষ্টা বাহাদুরের কাছে, প্রধান উপদেষ্টা বাহাদুরের কাছে পৌঁছবে এবং এই যৌক্তি দাবি পূরণ হবে বলে আমার বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয়েছে যে শিক্ষক আজকে আমরা যারা এখানে আমাদের যে ন্যায্য দাবি দেওয়া নিয়ে এখানে আমরা আজকে আন্দোলনে নেমেছি। আমার কথা হলো যে আমরা শিক্ষক ক্লাসরুমে থাকব, পাঠদান করব। আমরা কেন আমাদের দাবি দেওয়ার জন্য আন্দোলনে আসব? আমাদের দায়িত্ব পাঠদান করা, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব আমাদের অধিকারকে বাস্তবায়ন করা। সেখানে 20% বাড়ি ভাড়া এটা খুব একটা বেশি না, এবং এটা অন্যান্য সরকারি কর্মজীবীদের সাথে তুলনা করলে এটা নেহায়েতই কম। শিক্ষকরা এটাকে আন্দোলন করে বাস্তবায়ন করতে হবে কেন? শিক্ষকরা ক্লাস করবে, রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে। সেই জায়গায় আজকে দেখা গেছে যে আমরা শিক্ষকরা বিভিন্নভাবে নির্যাতিত, বঞ্চিত। আমাদের ন্যায় অধিকারের কথা বললে সেখানে আমাদেরকে লাঠিপেটা করা হয়, আমাদের মাথা থেকে রক্ত জড়ানো হয়। এটা খুবই দুঃখজনক এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য এদেশের ছাত্র জনতা যে সাথে শহীদ মিনারের আশেপাশে মানুষ আমরা শিক্ষকরা রাত্রি যাপন করছি, এটা আমাদের কাছে যেরকম ভাবে খারাপ লাগছে, আমাদের কাছে যেরকম ভাবে এটা অশোভনীয়, রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের পরিচালনার যারা দায়িত্ব আছে তাদের কাছে এটা অশোভনীয় হওয়া উচিত ছিল। আমরা বলবো আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয় শিক্ষক, আমাদের প্রাণের শিক্ষক, আমাদের প্রাণের স্পন্দন, উনি শিক্ষক ছিলেন এবং উনি খুব কাছ থেকে জিনিসটা অনুধাবন করবেন এবং আমাদের এই শিক্ষকদের এই ন্যায্য দাবি অতি দ্রুত মেনে নিয়ে আমাদের স্থান রাজপথ নয়, আমাদের স্থান শহীদ মিনার নয়, আমাদের স্থান ক্লাসরুম। আমাদেরকে অতি দ্রুত আমাদের ন্যায় দাবি মেনে নিয়ে আমাদের পাঠদানের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদেরকে ক্লাসমুখী হওয়ার ব্যবস্থাটুকু যেন আমার মাননীয় প্রধান উপদেষ্টা স্যার করে দেন, এটা আমার বক্তব্য। এবং সরকার কেন মেনে নিচ্ছে না আপনাদের এই দাবি? কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে এটা খুব স্পষ্ট। ইতিমধ্যে আমার শিক্ষক সমাজ এবং দেশের সাধারণ মানুষ পর্যন্ত আজকের এই দাবি কিন্তু শুধু শিক্ষকের নয়, এই দাবি ছাত্র সমাজ, সাধারণ মানুষ, আপন জনতা এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এবং আমার মনে হয় এখানে একটি অশুভ চক্র আমাদের দাবি দেওয়ার পিছনে রাজনৈতিক একটি ঘোলাটে পর্দায় সৃষ্টি করার তারা করছে। এজন্য সরকার বাহাদুরও অনেকটা দ্বিধান্বিত অবস্থায় আছেন, সঠিক সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছেন। আমরা আশা করব শিক্ষক জাতির মেরুদণ্ড, এবং শিক্ষক যেহেতু জাতির মেরুদণ্ড এবং জাতির বিবেক, সেই বিবেকের জায়গাটুকু যেন বাঁচিয়ে রাখার জন্য সকলে উদার হয়ে কাজ করে। এখানে কোনো রাজনৈতিক কোনো বিশৃঙ্খলা, রাজনৈতিক কোনো চক্রান্ত এখানের জন্য না আসে। আমরা আমাদের ন্যায় অধিকার, ন্যায় দাবি এখানে উপস্থাপন করছি এবং সরকার বাহাদুর এটাকে খুব কাছ থেকে মনোনয়নশীলতার সাথে যদি চিন্তা করেন তাহলে ঠিকই বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে। আচ্ছা স্যার, বাংলাদেশে একটা প্রবাদ আছে যে কামান চাইলে পিস্তল দেয়, তাই না? আপনারা 20% চাইছেন, সরকার 5% দিচ্ছে। এই হিসাবে এখন যদি আপনারা যদি 45% থাকতেন কিংবা 40% থাকতেন তাহলে হয়তো 20% চাইছিলাম, যেহেতু 20% চাইছিলাম, 5% তাহলে আমাদের চাওয়াটা প্রথম 45 ছিল, তারপরে আমরা কিন্তু এটা 20% আসছে ওনাদের প্রস্তাবের কারণে, এবং ওনাদেরই কথা, এটা আমরা মেনে নিয়েছিলাম। ওনাদের প্রস্তাব ছিল। আমার ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ, আমি আব্বাসিদ কলেজের প্রিন্সিপাল। তো আমি বলবো যে অন্তত এই শিক্ষককে বাদ দিয়ে, এই শিক্ষককে অবহেলা করে, এই শিক্ষককে দূরে ঠেলে রেখে কোনোভাবে রাষ্ট্রীয় উন্নয়ন, জাতীয় উন্নয়ন
সম্ভব নয়। কোয়ালিটি এডুকেশন, দক্ষ মানব সম্পদ এবং এই যে যেটাকে টেকসই উন্নয়ন বলেন, টেকসই উন্নয়নের জন্য টেকসই মানব সম্পদ লাগবে, টেকসই মানব সম্পদের জন্য টেকসই শিক্ষা ব্যবস্থা এবং টেকসই শিক্ষক লাগবে। এবং এই জায়গাটুকু যেন আমাদের যে সরকার বাহাদুর যারা আছেন তাদের উদার সহায়তায়, উদার পৃষ্ঠপোষকতায় এই জায়গাটা আসলে অক্ষুণ্ণভাবে সামনের দিকে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনি বলবেন, কথা বলবেন? ধন্যবাদ। তো এই শেষ হয়ে গেছে, শোনাই দেবো। শহীদ মিনারটা মাজা করে নি আমার যত দূর হলো সারা বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশের ৬৪ জেলার সকল উপজেলা থেকে আমাদের গত 12 তারিখে যখন আমাদের আন্দোলন শুরু হয় তখন পুলিশ আমাদের এই শিক্ষকদের আন্দোলনে হামলা করে এবং আমাদের শিক্ষকেরা রক্তাক্ত হয়, রাজপথ রঞ্জিত হয়। এরপরে আমরা অবস্থান নেই শহীদ মিনারে। এই শহীদ মিনারে 13, 14, 15, আজকে 16 তারিখ, আজকে আন্দোলনের 5ম দিন। তো আমাদের এর মধ্যে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছি, আমরা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। আমাদের সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি চলছে, আমাদের শিক্ষকেরা আন্দোলনে যোগ দিয়েছেন, তারা কষ্ট করতেছেন, রাত দিন সর্বসময় এই শহীদ মিনারে পড়ে আছেন। এবং আমাদের সরকার ওনারা আমাদেরকে বিভিন্নভাবে এই আন্দোলন থেকে আমাদের নেতৃকর্মীদেরকে ডেকে নিয়ে তারা আলোচনায় বসছেন, কিন্তু আমাদের যে 20% বাড়ি ভাড়া দাবি সেখানে কিন্তু তারা ছাড় দিচ্ছেন না, তারা দিতে চাচ্ছেন 5%। আমার প্রশ্ন হলো, আমরা যারা এখানে শিক্ষকতা করি তাদের এই যে 1000 টাকা বাড়ি ভাড়া, এই 1000 টাকা বাড়ি ভাড়ায় তাদের কিছুই হয় না। তো আমার সরকারের কাছে প্রশ্ন হলো, আর কত রক্ত ঝরালে আমাদের শিক্ষকদের দাবি পূরণ হবে? আমাদের আর কত শিক্ষকের জীবন নিলে আপনারা আমাদের দাবি মেনে নেবেন? আমার প্রশ্ন হলো সেখানে যে আমাদের যে শিক্ষকরা রাজপথে রক্ত দিয়েছে, আপনারা আর কত রক্ত দিলে সন্তুষ্ট হবেন এবং আমাদের আন্দোলন মেনে নেবেন? আমার এই যে সারা দেশের যে শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, পাঠদান কার্যক্রম বন্ধ আছে, আমরা কিন্তু ভালো নেই। আমরা চাচ্ছি আমরা শিক্ষকরা আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে যাব, কিন্তু সরকার এখানে যত দ্রুত আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেবেন, আমরা তত দ্রুতই আমাদের কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই। আমরা এই শহীদ মিনারে পড়ে থাকতে চাই না, আমরা এই ঢাকার রাজপথে বসে আমরা দেশবাসীকে কষ্ট দিতে চাই না। আমরা চাই আমাদের দাবিগুলো যেন দ্রুত পূর্ণ হয়। আমাদের সাথে আমাদের বিভিন্ন সুশীল সমাজ, আমাদের বিভিন্ন মহল আমাদের সাথে একতা ঘোষণা করেছেন, কিন্তু সরকার কিন্তু আমাদের এই দাবি দেওয়ার প্রতি একেবারেই উদাসীনতার পরিচয় দিচ্ছেন। কিন্তু কেন যে দিচ্ছেন এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমার দাবি হলো, সরকার যেন আমাদের প্রাণের কথা বুঝতে পারেন, আমাদের মনের কথা বুঝে সরকার যেন আমাদের দাবি দেওয়াগুলো খুব দ্রুত মেনে নেন। এবং এর জন্যই আমরা আজকে 5ম দিনে আমাদের আন্দোলন চলছে। আমরা আগামীকাল থেকে আমরণ অনশনে যাচ্ছি। সরকার আমাদের দাবি দেওয়াগুলো যত দ্রুত মেনে নেবেন, আমরা তত দ্রুতই আমাদের পাঠ কার্যক্রমে, আমাদের শ্রেণী কার্যক্রমে আমরা ফিরে যেতে চাই। আচ্ছা, আপনাদের এই আন্দোলন কি সারা বাংলাদেশের না শিক্ষক সমাজের? তাহলে ঢাকার শিক্ষকরা নাই, অন্যান্য ওই ডিস্ট্রিক্টের শিক্ষকরা এখানে আছেন, ঢাকার শিক্ষকদের তো খুব একটা দেখা যাচ্ছে না, এর কারণটা কি? আমাদের এই আন্দোলন আমরা যতদূর জানি এবং অরাজনৈতিক এবং শিক্ষক সমাজের, সকল শিক্ষক সমাজের দাবি। আমি একজন সাধারণ শিক্ষক, আমি রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা রাজনীতি করি না, আমরা শিক্ষক, আমরা ছাত্রদের পাঠদান করাই এবং চাকরিতে নিয়োজিত আছি, আমরা রাজনীতির সাথে জড়িত নই। আমরা জানি যে এটি একটি অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমাদের এই আন্দোলনটি চলছে। কিন্তু আমাদের এই যে বিভিন্ন মহল মনে করতেছে, অনেকে বলে যে ঢাকার
কোনো শিক্ষক এখানে নাই। আমি আজকেও অনেক ম্যাডাম স্যারদের সাথে কথা হয়েছে, তারা ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন। এটা নিতান্ত একটা ভুল একটা কথা আমি মনে করি। আমি অনেক টিচারের সাথে কথা হয়েছে, আমার অনেক ম্যাডামের সাথে কথা হয়েছে, তারা ঢাকা থেকে কিন্তু আজকে আন্দোলনে যোগ দিয়েছিলেন। আচ্ছা, আজকে বলবেন, কোনো কথা বলবেন? বলবেন। এই আন্দোলনটা এই সময় কেন করা হচ্ছে? ভাই, ইনাকা আগে একটু দেন। ইনাকা আগে। শিক্ষক হিসেবে তো বলবো আমরা। লাগছে? ভাই আপনাকে টাকা দিবেন আমাকে? আমার কার্ড নেই ভাই, আমি নিজেই প্রেজেন্ট ভাই। প্রিন্স 52 পাশে। আপনার প্রশ্নটা একটু, প্রশ্নটা ভাই আপনারা স্যার একটু সরে আসুন। এদিকে স্যার, এই সময় কেন আপনারা আন্দোলনটা বেছে নিতে চান? মানে আপনার প্রশ্নটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে কেন আমরা এই আন্দোলনটা বেছে নিলাম? মোহাম্মদ ইউনূসের আমলে না, মানে হ্যাঁ, ফল এবারে আমরা হাসিনার সময় করতে পারতেন। আচ্ছা। এখন যেহেতু ইউনূস সরকার আছে, ইউনূসের সময় করতেছে, বাট এই সময়টা কেন? ও আচ্ছা, আমি আপনাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যখন বিগত সরকার মানে শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা আন্দোলন করেছি, কিন্তু এতটা জোরালো হয়নি। আমাদেরকে ওই ফেসিস্ট সরকার অনেক গুম বা ধুমকি ধামকি অথবা জীবনের নিরাপত্তার ব্যাপার স্যাপার নিয়ে আমরা ওইভাবে আন্দোলনে জড়ালো করতে পারি নাই। 17 বছরই আমরা অনেকটা বঞ্চিত হয়েছি, আন্দোলনের চেষ্টা করেছি, আমরা আন্দোলনও করেছি, মিডিয়া কাভারেজ এতটা আসে নাই, আমরা আন্দোলনে ওইভাবে জড়িয়ে তুলতে পারি নাই। এবার সামনে যে সরকার আসবে, সেই সরকারের পিঠেও বানি থাকবে কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত না। অর্থাৎ আমরা আগামী সরকারের জন্য অপেক্ষা করতে পারি না। আর গত সরকার আমাদের উপরে অনেক হুমকি দিয়েছে, ঘুমের একটা আশঙ্কা ছিল, পরিবারের নিরাপত্তার ব্যাপার ছিল। এইসব ব্যাপার নিয়ে আমরা এই সরকারকে অনেকটা মনে করতেছি আমাদের আন্দোলনের জন্য। আসলে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাদের এই রাস্তায় নামা ছাড়া অধিকার আদায়ের জন্য আর কোনো উপায়ই ছিল না। এই কারণে আমরা এই সময়টাতেই আমরা আসলে আন্দোলনে নেমেছি। এখন ধরেন যে ইউনূস সরকার আপনাদের এই দাবি দেওয়া সব মেনে নেবে, কিন্তু সামনে 12 ফেব্রুয়ারি, আগামী বছরের 12 ফেব্রুয়ারি আবার নতুন রাজনৈতিক সরকার আসবে, তখন কি আবার দাবি করবেন আপনারা, এরকম আন্দোলন শুরু করে দেবেন? আসলে আমাদের শিক্ষকদের কিন্তু এত বেশি চাহিদা না। যদি আমরা চলতে পারি, আমরা যদি আমাদের পরিবারকে খাবার দিতে পারি, থাকার জায়গা দিতে পারি, আমাদের আন্দোলন হয়তো কখনোই হবে না। যখন প্রশ্ন আসবে পরিবার চালাতে পারছি না, তখন আন্দোলন কখন হবে সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না। আমরা ন্যূনতম বাড়ি ভাড়া 2 থেকে 2,500 টাকা 20% হারে চেয়েছি, এটাই যখন পাচ্ছি না, আমরা তো পরবর্তীতে আন্দোলন করবো কিনা সেটা তো আমরা জানি না। আমরা চাচ্ছি বর্তমানে আমরা টিকে থাকতে পারতেছি না, সেই চাহিদাটুকু, সেই অধিকারটুকুর জন্য আমরা রাস্তায় এসেছি। আমি নিজে শরীয়তপুর জেলা থেকে এসেছি, আমি এর আগে মাইলস্টোন কলেজে ছিলাম, 3য় গণবিজ্ঞপ্তিতে আমি জয়েন করেছি। অনেকে ফেসবুকে লেখালেখি করে চাকরি কেন ছেড়ে দিচ্ছি না, চাকরি কি বললেই ছাড়া যায়? আমাদের দেশে কি চাকরি অ্যাভেলেবেল? বেকারত্ব সমস্যা নেই? আমার বয়স 36, আমি এখন চাকরি ফেলে চাকরি পাবো কোথায়? এই একটা প্রশ্ন আপনাদের কাছে রইলো। এখন আমিও চাকরি ছেড়ে দিব, আমার শিক্ষকরা চাকরি ছেড়ে দেবে, তাহলে কে ছাত্রদেরকে কে পড়াবে, মানুষ করবে কে? চাকরি বললেই ছেড়ে দেওয়া যায় না। শিক্ষকদের একটা দায়িত্ব থাকে, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার থাকে, এইসব ব্যাপার চিন্তা করে আমাদের কিন্তু চাকরিটা ছাড়া হয় না। এখন চাকরি যদি ছাড়তে না পারি, তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমাদের ন্যূনতম যে দাবি সেটা আদায় করা। সেটা আমরা এখানে আগামী কর্মসূচিতে আপনারা জানেন যে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা এখানে আমরণ অংশগ্রহণ করব। আমরা শিক্ষকরা এখানে মরতে রাজি আছি, কিন্তু আমাদের ফ্যামিলিকে এভাবে মরতে দিতে পারি না। আপনারা যারা আমাদের মিডিয়া কাভারেজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাতির কাছে আমাদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য। 20% আপনারা দাবি করছেন না, সেখানে সরকার 5% দাবি মেনে নিয়েছে। এটা এমন তো মহাভারত অসিদ্ধ হয়ে যায়নি যে মেনেই নেয়নি কিংবা অসঙ্গতিও নাই, আপনারা এটা কেন করতে চান? আচ্ছা, আপনাকে একটু বলতে চেয়েছিলাম যে 13ই আগস্টের আমাদের দাবি ছিল 45%। আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, 13ই আগস্টের দাবি ছিল 45% বাড়ি ভাড়া। ওনারা আমাদেরকে 10 সদস্যের একজন প্রতিনিধি দলকে ডেকে নিয়ে ওনারা নিজেরা আমাদেরকে 20% দিবে বলে আশ্বস্ত করে আমাদেরকে বাসায় ফিরে দিয়েছে। তারপরে 1 মাস পরে সে 1 মাসের সময় নিয়েছিল, 1 মাস পরে আমাদেরকে বললো আমাদের আর 1 মাস সময় লাগবে। আমরা সেই মাসেও সময় দিলাম, কিন্তু সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে 5 অক্টোবর যখন শিক্ষক দিবস ছিল, তখন তারা আমাদেরকে ভিক্ষা স্বরূপ, অনুদান স্বরূপ 500 টাকা বাড়ায় দিল। এখন আপনারা বলেন, আমাদের দাবি ছিল 45%,
সেখানে 20% আশ্বস্ত দিয়ে আমাদেরকে ফিরাই দিল। এখন 5% মাত্র আসে কত 500 টাকা বা 1000 টাকা বৃদ্ধি হয়। এটা কি আমাদের দাবি ছিল? আমাদের দাবি ছিল 45%, এখন 20% থেকে 5%। এটা তো ভিক্ষার চেয়েও খারাপ। আমরা এইভাবে তো ঘর নিয়ে ভাড়া নিয়ে থাকতে পারবো না, এইভাবে রাস্তায় অনশন করে মরে যেতে চাই। আমাদের আর কোনো দাবি নেই। আপনারা 40% কি 45% ছিলেন, তাহলে সরকার এখন হয়তো 20% কিংবা 15% দিয়ে দেবে, কিন্তু আপনারা 20% যেহেতু চলে আসেন, সরকার সেই হিসেবে 5% করছে। যেমন একটা বাংলাদেশে একটা প্রবাদ আছে যে কামান চাইলে পিস্তল দেয়, সেই হিসেবে 20% চাইছেন, 5% দিচ্ছে না, আপনাকে তো আমি আগেই বললাম আমাদের চাহিদা 20% ছিল না, 45% ছিল। ওনারা কিন্তু আপনারা সরে আসছেন। আমরা সরে আসছি সমঝোতার কারণে। শিক্ষকরা তো সন্ত্রাসী না। আমরা কি 20% না মেনে কি রাস্তায় মারপিট করবো, ভাঙচুর করবো, আগুন ধরাই দিব? কখনোই না। আমরা শান্তিপ্রিয় শিক্ষক, আমরা বাচ্চাদেরকে শিখাই, শান্তির কথা বলি, আদর্শের কথা বলি। সমঝোতার জন্য আমরা 20% রাজি হয়েছিলাম। এখন আমাদের সাথে তাল বাহানা করে এইসব সময় কাল নিখুন করে আমাদেরকে বলে হিসাব জমা দেন। হিসাব জমা দিলে বলে এই হিসাবে একটু গরমিল আছে, আবার আসেন। এভাবে 9-6 করে করে আমাদেরকে শেষ পর্যন্ত 500 টাকা বাড়িয়ে দেয়। আজকে যখন দেখছে সরকার কিছুটা বেকায়দায় পড়ার সম্ভাবনা আছে, তখন আজকে এই যে 5ম দিনে ঘোষণা দেয় 5% বাড়িয়ে দেবে। আসলে এটা আমরা মনে করি আমাদের সাথে প্রশংসা ছাড়া কিছু না। সবচেয়ে বড় কথা, শিক্ষকদের কোনো সম্মান এই দেশে আজও হবে কিনা আমার কাছে সন্দেহজনক। জি, ধন্যবাদ। আর কেউ বলবেন কথা? আসুন, সামনে আসেন, সামনে আসেন। ভাইয়া বলতে পারতেছি না এটা কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাই এবং বোনেরা এবং জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শিক্ষক সমাজ আজকে প্রায় 1 সপ্তাহের মতো শহীদ মিনারে এবং ঢাকার রাস্তাঘাটে মানবতা জীবনযাপন করছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, জুলাই আন্দোলন হলো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশে হাজার হাজার ছাত্র এবং জনতা তাদের জীবনের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে। কিন্তু এখনো আমরা বৈষম্য থেকে মুক্ত হতে পারি নাই। কারণ আমাদের শিক্ষকদের উপর রাষ্ট্রীয়ভাবে যে বৈষম্য চালানো হয় এটা অমানবিক এবং এটা লজ্জাকর, একটা রাষ্ট্রের জন্য লজ্জাকর। যে রাষ্ট্রে আমরা বসবাস করব সেই রাষ্ট্রে আমাদের কোনো অধিকার নাই। শিক্ষকদেরকে জাতির বিবেক বলা হয়, সম্মানজনক ভাবে আমাদেরকে সম্মানিত করা হয়, কিন্তু আমাদের পেটে ভাত নাই। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা সচ্ছলভাবে চলতে পারি না। এখানে যত শিক্ষক আছে বেশিরভাগ শিক্ষকই বিভিন্ন ঋণে জর্জরিত। কারণ আমরা আমাদের সন্তানদের সঠিকভাবে লেখাপড়া করাইতে পারি না, আমরা আমাদের পরিবারকে সাপোর্ট দিতে পারি না, আমরা সমাজে ভালোভাবে চলতে পারি না। কারণ আমাদেরকে যে বেতন দেওয়া হয়, যে বাড়ি ভাড়া দেওয়া হয়, যে চিকিৎসা ভাতা দেওয়া হয়, এটা প্রতারণা, প্রহসন ছাড়া আর কিছুই না। আমি মনে করি এটা রাষ্ট্র এবং সরকার আমাদের সাথে একটা তামাশা করতেছে। আমরা এই তামাশা থেকে মুক্তি চাই। সারা বাংলাদেশের মানুষের কাছে, সাংবাদিক ভাইদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা যেন সমাজে সম্মান নিয়ে চলতে পারি, ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা দিতে পারি, সেই অধিকার আপনাদের কাছে আমরা চাই। আমরা তো জোর করতে চাই না। কারণ যাদের কাছে আমরা চাচ্ছি দাবি, ওনাদের সন্তানদেরকে দেশের বাইরে লেখাপড়া করায়, তারা আমাদের দেশ থেকে শিক্ষা বাজেটের নামে, বিভিন্ন প্রশিক্ষণের নামে তারা লুটপাট করে খাচ্ছে। অথচ আমরা যখন শিক্ষকরা আমাদের ন্যায্য অধিকারের জন্য দাঁড়াই, তখন আমাদেরকে বিভিন্ন রকমের মূলা ঝুলিয়ে আমাদেরকে প্রতারণা করতেছে এবং আমাদেরকে বসার নাম দিয়ে দিচ্ছি বলে হিসাব চাচ্ছি, হিসাব দিচ্ছি, কিন্তু আমাদেরকে কিছুই দেওয়া হয় না। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা শিক্ষকরা আজকে শহীদ মিনারে খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করছি। আমাদের এইখানে একজন শিক্ষা উপদেষ্টা আছে বাংলাদেশে, যিনি শিক্ষকদেরকে সমবেদনা জানানো, রাষ্ট্র থেকে এই শিক্ষকদেরকে সেবা করা, তাদের চিকিৎসা করা, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, কোনো কিছুই এই রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে না। আমরা আপনাদের সবার কাছে বিচার দিলাম, আমরা শিক্ষক হয়ে কি আমাদের কোনো অপরাধ? আমরা আমাদের এই অধিকার চাই। আমরা আমাদের এই দাবি আদায় করার জন্য সারা দেশের প্রশাসন এবং সারা দেশের বিবেকবান মানুষের কাছে আমরা সহযোগিতা চাই।
ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত একটি উপজেলা বালিয়াডাঙ্গি উপজেলা থেকে আজকে প্রায় 7 দিন যাবত এই আন্দোলনে আসছি। আমাদের স্যাররা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। সর্বোপরি আমি যেটি বলতে চাই, আজকে 5-7 দিন ধরে আমাদের সাথে আসলে শিক্ষা উপদেষ্টা সহ তাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন অর্থ মন্ত্রণালয়ে, তারা আমাদের সাথে তামাশা করতেছেন। আসলে এই তামাশার জবাব তারা কিন্তু পাবে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে যে শিক্ষা যারা দিবে, যে শিক্ষক, তারা হচ্ছেন মেরুদণ্ডর মানে ভিত্তি স্থাপনের প্রধান। তাদের সাথে এই অপমানজনক আচরণ আসলে কোনো কালে কোনো জাতি মানবে না। এগুলো ইতিহাসে কলঙ্ক হিসেবে থাকবে। সম্মানিত দেশবাসী, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ঢাকা বিভাগে যত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ যত শিক্ষক রয়েছেন, আপনারা প্রত্যেকে আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করুন। সবাই শহীদ মিনারের দিকে ছুটে আসুন। আগামী দিনের যে আমাদের কর্মসূচিগুলো আছে, কর্মসূচিতে একাত্মতা পোষণ করে আপনারা আমাদের এই আন্দোলনকে সফল করুন। বিশেষ করে আমি বলতে যাচ্ছি, আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি দাঁড়াতে হয়, অবশ্যই আমাদের এই মাধ্যমিক শিক্ষা এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদেরকে অবহেলা করে কোনোভাবেই এই দেশ ও জাতিকে উন্নতির শিখরে নেওয়া সম্ভব নয়। এরা হচ্ছে দেশ ও জাতি গড়ার কারিগর, এদের পাশে এসে দাঁড়ান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মতের মানুষজন আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং আমরা আশাবাদী যে আমাদের এই আন্দোলন অবশ্যই সফল হবে এবং এই আন্দোলনটা একটা পর্যায়ে জাতীয়করণ আন্দোলনে চূড়ান্ত রূপ নেবে ইনশাআল্লাহ। আমরা গণ আন্দোলনে গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আজকে আমরা যদি গণমানুষের জরিপে চালাই, আমরা দেখতে পাবো যে যেখানে আমাদের 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষের একটা মানুষও পাবেন না যে মানুষটা শিক্ষকের বিপরীতে দাঁড়িয়ে বলবে যে শিক্ষকদের দাবিটি আজকে অযৌক্তিক। এই কথা বলার মতো কোনো বান্দা বা কোনো ব্যক্তি কিন্তু নেই। তারপরে কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার শুভ বুদ্ধি উদয় হচ্ছে না। তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রহসন করার চেষ্টা করছে এবং বিভিন্ন আলোচনার অফার করে আমাদের সাথে তামাশা করছে। আমরা এগুলো তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি আগামী দিন থেকে আমাদের যে আন্দোলনটা হবে সেটার মাধ্যমেই বিশেষ করে প্রজ্ঞাপন আমরা হাতে পাবো। আমরা দ্রুত সময়ের মধ্যে, যেহেতু আর কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা, এরপরে আমাদের এসএসসি ছাত্রদের টেস্ট পরীক্ষা রয়েছে, আমরা সাররা যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাসে ফিরে যাব। আমরা শিক্ষাকে আমরা আমাদের ছাত্রদেরকে দিতে চাই, আমাদেরকে দ্রুত বাসায় ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিন। এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উদাত্ত আহ্বান। এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার এবং আপনাদের সকলের পরিচয় হচ্ছে আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন কিছু? ঠিক আছে, এর পরে বলেন। হ্যাঁ, আপনি আমার পরে আমি তো ছেড়ে দেব। আচ্ছা, কি কোথায় আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মৌলভীবাজার থেকে আসছি। আমি নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। এখানে আমি যে কথাটি বলতে চাচ্ছি, 1971 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল বৈষম্যের কারণে, আর এই 5 আগস্টে গণ অভ্যুত্থান হয়েছিল সব বৈষম্যের কারণে। এখন আমাদের এই যে বৈষম্য, আজকে শিক্ষক সমাজ অবহেলিত। আজকে শিক্ষকদেরকে নিয়ে যে প্রহসন করা হচ্ছে, যে নাটক করা হচ্ছে, এগুলি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পৃথিবীর কোন দেশের শিক্ষকরা অবহেলিত, এক কথায় উত্তর আসবে বাংলাদেশের শিক্ষকরা অবহেলিত। কারণ বাংলাদেশের আজকে শিক্ষকরা যে পরিমাণে এই বেতন ভাতা পাচ্ছে, অত্যন্ত মানবতর জীবনযাপন করছে।
আমি আশা করছি এই যে আমাদের আন্দোলন 12 তারিখ থেকে শুরু হয়েছিল আমাদের আন্দোলন। আমরা প্রথমে 12 তারিখে সচিবালয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছি। সেদিন অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেদিন পুলিশের লেলিয়ে দেওয়া বাহিনী আমাদের শিক্ষকের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে এবং শিক্ষকদেরকে আহত করেছে, 5 জনকে গ্রেপ্তার করেছে। আমি সেটা তাদেরকে এই ঘৃণিত কাজের জন্য ধিক্কার জানাচ্ছি। পরবর্তীতে আমরা এর পরের দিন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অবস্থান করেছিলাম। পরের দিন এখানে আমরা আন্দোলন করেছি। তারপর পরের দিন আমরা হয়তো এই এখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। হাইকোর্টের সামনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছিল, আমরা সেখানে যেতে পারি নাই। গতকালকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা ব্লকেট কর্মসূচি পালন করেছি। শাহবাগে গিয়েছিলাম, তখন শাহবাগে যখন আমরা যাই সেখানে আমরা 3 ঘন্টা অবস্থান করেছি। সেখানে 3 ঘন্টা অবস্থান করার কারণে যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল, আমরা চিন্তা করলাম যে মানুষের জনদুর্ভোগ সৃষ্টির কারণে এখানে সমস্যা হবে। তাই জনদুর্ভোগের কারণে আমরা সেখান থেকে 3 ঘন্টা পরে আমাদের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করি এবং আবার পুনরায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসি। আজকের যে কর্মসূচি, এই কর্মসূচিতে দেখা যাচ্ছে যে আমাদের দাবি, আমরা প্রস্তাব দেওয়া হয়েছিল যে 10% আর বাকি 10% আমাদের পরবর্তী বাজেটের সময় আমাদের দেওয়া হবে। কিন্তু এই দাবিটা আমাদের মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে, আজিজি স্যার ছিলেন, ওনাকে বলা হয়েছে 5%-এর কথা, যে আগের যে বাড়ি ভাড়া 1000 টাকা তার সাথে 5% যুক্ত হবে। তো এই যে দাবিগুলা, আসলে আমরা যে শিক্ষকতা করি, মানুষ গড়ার কারিগর, শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, কিন্তু শিক্ষক যদি বাঁচে না, শিক্ষা কিভাবে আমরা বাঁচাবো? আর আমাদের শিক্ষকদের প্রতি যেভাবে যেভাবে নির্যাতন জুলুম করা হচ্ছে, পৃথিবীর আর কোনো দেশে এরকম সমস্যা আমি দেখি না। ও পৃথিবীর অন্যান্য দেশে দেখা যাচ্ছে শিক্ষকের বেতন সবচেয়ে বেশি, কিন্তু বাংলাদেশেই দেখা যাচ্ছে শিক্ষকের বেতন একবারে কম, নগণ্য। যে সেই বেতন দিয়ে শিক্ষকরা চলতে পারে না, ভালো একটা বাজার করতে পারে না, ইলিশ মাছ খেতে পারে না, গরুর মাংস খেতে পারে না চাহিদা মতো, বাচ্চাদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করাতে পারে না, ভালো একটা পোশাক কিনে দিতে পারে না। এই যে অবহেলিত শিক্ষকের মানবতার জীবনযাপন, আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনে যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমাদের শিক্ষকের দাবি অবশ্যই পূর্ণ হবে। আর আমি আরো বলতে চাচ্ছি যে প্রত্যেক রাজনৈতিক দল, বিএনপি, তারপর জামাতে ইসলাম, তারপরে যত রাজনৈতিক দল আছে, অঙ্গ সংগঠন, প্রত্যেক রাজনৈতিক নেতারাই চাচ্ছেন যে শিক্ষকদের দাবি যৌক্তিক দাবি। কিন্তু এই যৌক্তিক দাবি কেন পূরণ হচ্ছে না? কারা এতে বাধা প্রদান করছে? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে আমাদের শিক্ষকদের দাবি পূরণ করে দিন এবং আমরা শিক্ষকরা যাতে আমরা আবার বিদ্যালয়ে গিয়ে আমাদের কর্মবিরতি ছিল প্রত্যাহার করে আমরা আবার ক্লাসে ফিরে যেতে পারি। এতে করে আমাদের শিক্ষা বাঁচবে, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের বার্ষিক পরীক্ষার সামনে তাদের অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে। সেটার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আমাদের স্ব প্রতিষ্ঠানে আমরা চলে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আচ্ছা ভাই, না আপনি তো বললেন যে বলবেন, নাহলে ওই ভাইয়ের কাছে পিছনে দাঁড়ায় আছে, না বললে অনেক লোক দেখতে পাবে। আরেকটু এদিকে আসেন, শহীদ মিনারটা মিডিল করে নেই, এদিকে আসেন। দর্শক, এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তারা আগামীকাল থেকে আমার অনশনে যাবেন বলেই জানিয়েছেন। আজ বিকাল 5টার মধ্যে তারা প্রজ্ঞাপন জারির যে আলটিমেটাম দিয়েছিলেন সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আসলে সক্ষমতা আমরা যখন দেখি যে সরকার অনেক টাকা বিভিন্ন প্রকল্প ব্যয় করে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়, লুটপাট হয়, শিক্ষকদের দেওয়ার বেলায় কিছুই থাকে না। তো আমরা আসলে